আচ্ছা, আমরা এবারে মূল আলোচনায় আসি। আমাদের এনডিআইপিএফ এর যে মডিউলটা WBIFMS এ চালু হয়েছিল, সেখানে আমরা প্রথম অবস্থায় আর কি একদম ফার্স্ট ফেজে আমরা ব্যালেন্স ক্যাপচার গুলো করেছিলাম এবং নিজেদের আইডি, স্কুল লগ ইনের আইডি, পাসওয়ার্ড, এগুলোকে কিভাবে রেজিস্টার করতে হয় এবং রিসেট করতে হয় সেগুলোকে আমরা দেখেছি। আমরা সেই পর্বটাকে অতিক্রম করে এসেছি। এখন সেকেন্ড ফেজের আমাদের কাজ শুরু হতে যাচ্ছে। সেকেন্ড ফেজে যে কাজগুলো শুরু করতে যাচ্ছি, সেখানে আমরা অনলাইনে মূলত যে কাজগুলো করবো সেগুলো আমি পয়েন্ট করে করে এক দুই করে আপনাদের বলে দিচ্ছি। আপনারা একটু মন দিয়ে শুনুন, ধৈর্য ধরে, কেননা আমাদের বিষয়গুলো অনেকটাই গভীরে আছে এবং ভালো করে না দেখে নিতে পারলে আমরা প্রবলেমের মধ্যে পড়বো। আচ্ছা, প্রথমে যে কাজটা আমাদের করতে হবে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। তো এই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট কি, এ ব্যাপারে আমি ডিটেইলসে পরে আলোচনা করছি। প্রথম কাজটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। দ্বিতীয় যে কাজটা আছে সেটা পিএফ লোন বা পিএফ অ্যাডভান্স। এবার অ্যাডভান্স দু রকমের হয়, আপনারা জানেন, একটা রিফান্ডেবল এবং একটা নন রিফান্ডেবল। তারপরে যে কাজটা আছে পিএফ নমিনি অ্যাড করা। তো আমাদের নমিনেশন আমরা এতদিন যেভাবে করতাম, তো সেটা আমাদের পরের বিষয়, আমরা করবো কি করবো না ওই পদ্ধতিতে। তবে আমাদের এনডিআইপিএফ মডিউলে পিএফ নমিনেশন আমাদের করতেই হবে, সেটা আজ হোক বা কাল হোক, সেটা আমাদের করে নিতে হবে। এভাবে পরের আলোচনা থাকে পিএফ স্টেটমেন্ট জেনারেশন। তো পিএফ স্টেটমেন্ট জেনারেশন ইতিমধ্যে আমরা করে ফেলেছি। পিএফ স্টেটমেন্ট বলতে এমপ্লয়ি আইডি লগ ইন করে এমপ্লয়ীদের এন্ড থেকে সেটা আমাদেরকে স্টেটমেন্টটা দেখতে হবে। 23, 24, 25, 25, 26 সবকিছু দেখা যাবে। দেখার পরে সেই কাজগুলো আমাদেরকে দেখতে হবে মিলিয়ে যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা, ডিপিটি যে আমাদের যা ইন্টারেস্ট দিয়েছে সেটার সাথে আমাদের স্কুল লেটার দিচ্ছে কিনা, এই কাজটাও আমাদের অনলাইন মডিউলেই করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সাবস্ক্রিপশন বাড়ানো এবং কমানোর কাজ। তো এতদিন পর্যন্ত আমরা যেভাবে সাবস্ক্রিপশন বাড়াতাম কমাতাম, মার্চ মাসে করতাম বা অন্যান্য মাসেও করতাম, সেগুলো নিয়ে বেশ কিছু তর্ক বিতর্কও ছিল। কেউ দুবার বাড়াচ্ছে, একবার কমাচ্ছে, কেউ 3বার 4বার এইসব চলছে। আর বলে দেওয়া আছে টোটাল দুবার আমরা এই বাড়ানো কমানোর কাজ করতে পারবো। তাই একবার বাড়াতে পারি, একবার কমাতে পারি, অথবা দুবার বাড়াতে পারি, দুবার কমাতে পারি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো তাহলে মূল যে আলোচনাগুলো বাড়ানো এবং কমানোর কাজ। এবারে আসি সাবস্ক্রিপশন বাড়ানো কমানো। তো আমরা কাজটা মূলত আমরা মার্চ মাসেই করে থাকি প্রতি বছর, বা কেউ অন্যান্য মাসে করেন। তো আপাতত অন্যান্য মাসে এখন আর আমাদের হাতে সময়ও নেই বা কিছু করারও আমি সবাইকে নাই করবো, কেননা ওই সাবস্ক্রিপশন বাড়ানো কমানোর জায়গাটাও একটু সমস্যা হয়ে আমরা যেহেতু মার্চ মাসে করবো কাজটা, তো সেক্ষেত্রে আমাদের হাতে বেশ কিছু টাইম আমরা পেয়ে যাবো। তো এটা চলছে নভেম্বর মাস, আমরা বেশ কিছু কয়েক মাস সময় পেয়ে যাচ্ছি। তো সেই টাইমের মধ্যে আমরা এটা করে ফেলবো। আপনাদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হবে করতে বলা হবে অফিস থেকে, সেই নির্দেশ অনুযায়ী সাবস্ক্রিপশন বাড়ানো কমানোর কাজটা আমরা করবো। আপাতত এগুলো নিয়ে আমাদের আলোচনা এখানে শেষ হবে। তো আমি এখানে সবাইকে বলবো যে আপনারা WBIFMS.gov.in লিখেই সার্চ করুন, গিয়ে লিখবো WBIFMS.gov.in। এই জায়গাটা মনে রাখবেন, যেহেতু আমাদের সম্পূর্ণ জিনিসটাই ট্রায়াল মোডে আছে। প্রথমেই দেখাচ্ছে যে যেই আমরা প্রথম লিঙ্কটা প্রথমে WBIFMS.gov.in লিখে সার্চ করা হলো, প্রথম যে লিঙ্কটা আমাদের সামনে একটা স্ক্রিন খুলে গেল। এই যে ল্যান্ডিং পেজটা খুললো, এই স্ক্রিনটা আমাদের সামনে খুব পরিচিত। আমরা স্কুল লগ ইন করার সময় এটা দেখেছিলাম এবং এমপ্লয়ি লগ ইন করার সময়, পিএফ স্টেটমেন্ট জেনারেশনের সময় বিভিন্ন কাজগুলো আমরা দেখেছি মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনে। আমরা নিচের দিকে একটু যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখুন নিচে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলোর মধ্যে এগুলোকে সুন্দর বক্সের আকারে ডিজাইন করে দেওয়া আছে। অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছি, একদম নিচে দেখবেন সবাই, একদম নিচে দেখুন অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটু জুম করে নিন সবাই, রিয়ালি দেখুন ওইখানে ইন্ডিকেট করছে ওই জায়গাটাকে NGIPF লেখা আছে, অর্থাৎ একটা পয়সা রাখার ওই পাত্র আর কি, ঘটগুলো লেখা আছে NGIPF। আপনারা দেখতে পাচ্ছেন NGIPF লেখা যে পয়সা রাখার পাত্রটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমাদের মূলত কাজ এবং কারবার, এটা নিয়েই আমরা কাজ করব। একদম লেফটে আসুন, পিয়ালি যেখানে আছে NGIPF লেখা আছে সেই লাইনেই আর কি একদম লেফটে চলে আসুন। কি সার্ভিসেস ফর এমপ্লয়ি ক্লিক করবে না, আপাতত ওইখানে রাখো। এই যে যখন এই গোটা পেজটা খুলবে, এই পেজটা খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে। এখানে অনেক ধরনের, এটা আসলে আমাদের তো নয়, এটা রাজ্য সরকারি কর্মচারীদের WBIFMS পোর্টাল এবং খুব ইম্পর্টেন্ট পোর্টাল। তো এই পোর্টালটার ভিতরে আমরা এত কিছুতে ঢুকবো না। আমরা যেটা পয়সা রাখার পাত্র আছে NGIPF এবং ESE যেটা আছে ই সার্ভিসেস ফর এমপ্লয়ি, একদম লেফট হ্যান্ড সাইডে আপনারা দেখুন, এই দুটো নিয়েই আমাদের কাজ কারবার, এই দুটো নিয়ে আমরা থাকবো এবং এই দুটো নিয়ে আমরা ভাববো। এই দুটোর মধ্যে কে কোনটাতে আমরা কাজ করবো। প্রথমে NGIPF যেখানে লেখা আছে সেটাতে স্কুল লগ ইন হবে, HM লগ ইন হবে, TIC লগ ইন হবে। আমরা যেটাই বলি না কেন, আমরা ওখান থেকে স্কুলের কাজটা করবো। HM তার কাজ করবেন, TIC তার কাজ করবেন। এবং একদম লেফটে যেটা আছে ই সার্ভিসেস ফর এমপ্লয়ি, মনে রাখবো কেমন করে আমরা, ওই যে বলছে ই সার্ভিসেস ফর এমপ্লয়ি, এমপ্লয়ি কথাটা আছে ESE, এই এমপ্লয়ি দিয়ে আমরা মনে রাখবো যে আমাদের এমপ্লয়ি লগ ইনের কাজ করতে হবে। ই সার্ভিসেস ফর এমপ্লয়ি, এমপ্লয়ি দিয়ে কথাটা আছে, এটা দিয়ে আমরা এমপ্লয়ি লগ ইন করবো।
আচ্ছা, এবারে মনে রাখুন যে এইচএম তো তার এইচএম বা টিআইসি তার লগ ইন যেটা আছে, এইচএম এনজিআইপিএফ লগ ইনটা যেটা পয়সা রাখার পাত্র আছে, সেটা তো কাজ করবে, কিন্তু সবকিছুর পরেও এইচএম নিজেও তো একজন এমপ্লয়ি ওই স্কুলের। তাহলে এইচএম যখন তার নিজের জন্য কাজকর্মগুলো করবেন তখন তিনি কি করবেন? তখন কি তিনি ওই এনজিআইপিএফ এ ঢুকেই করবেন? এটা কিন্তু অলরেডি এরকম কিছু ঘটনা আমাদের এখানে হয়ে গেছে। রেজিস্ট্রেশন যেখানে করার কথা আমরা সেখানে রেজিস্ট্রেশন না করে উল্টোপাল্টা জায়গায় রেজিস্ট্রেশন করে ফেলার জন্য এখন সেগুলোকে এরার দেখাচ্ছে, এবং কিছু আমরা আইডি পাসওয়ার্ড এখনো জেনারেট করে উঠতে পারিনি। হ্যাঁ, বাস্তবে এই সমস্যাগুলো আমাদের হয়েছে, এবং এগুলো আমাদের একটু খেয়াল রাখলে হয়তো এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারতাম। এনজিআইপিএফ যেখানে লেখা আছে এটা একটা অনেক বড় ব্যাপার, এটা দিয়ে মনে রাখতে হবে সেটাতে এইচএম টিআইসি স্কুল লগ ইন হবে, এবং এইচএম নিজেও একজন এমপ্লয়ি, তার লগ ইন করার জন্য ই সার্ভিসেস ফর এমপ্লয়িতে ঢুকতে হবে। উল্টা দেখবো এনজিআইপিএফ এর কি আছে, তাহলে পিএলডি এনজিআইপিএফ যেটা পয়সা রাখার পাত্র সেখানে ক্লিক করো। ক্লিক করার পরেই দেখুন একটা লগ ইন পেজ আমাদের সামনে দেখা যাচ্ছে, একটা লগ ইন পেজ আমরা দেখতে পাচ্ছি। এই লগ ইন পেজের মধ্যে আপনারা একটু জুম করে নিন যারা মোবাইলে দেখছেন। এখানে একটা ইউজার আইডি দিতে বলছে, একটা পাসওয়ার্ড দিতে বলছে, এবং একটা ক্যাপচা দিতে বলছে। এবারে সবথেকে যেটা মজার বিষয়, এনজিআইপিএফ লগ ইন এবং এমপ্লয়ি লগ ইনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কিভাবে বুঝতে পারবেন যে আমি একটাতে যাওয়ার কথা, একটাতে গিয়ে কাজকর্ম করার কথা, একটা লিঙ্কে গিয়ে, সেটা আমি না গিয়ে আমি অন্য লিঙ্কে চলে গেছি? বুঝবেন কিভাবে? বলতে হবে এইটাই যে আমাদের এমপ্লয়ি থেকেও অনেকজন এমপ্লয়ি মিলে একটা স্কুল তৈরি হচ্ছে, একটা অর্গানাইজেশন। তো সেই অর্গানাইজেশনে সেখানে অনেক টাকা পয়সা রিলেটেড ব্যাপার থাকবে, সেখানে নিরাপত্তা স্বাভাবিকভাবেই বেশি থাকবে। তাই নিরাপত্তা বেশির জন্য ওখানে দেখুন একটা ক্যাপচাটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন এমপ্লয়ি লগ ইন করবো সেখানে ক্যাপচা থাকবে না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। এভাবে আমরা মনে রাখবো আর কি, আর মুখস্থ করে মাথামারি করবো না, তাতে অসুবিধা বাড়বে। তাহলে আমরা কিভাবে বুঝলাম? এখানে এখানে আমরা একটা স্কুলকে নিয়ে নিচ্ছি। দেখুন আইডি বসিয়ে দিয়েছে, পিয়ালি পাসওয়ার্ড বসিয়ে দাও। এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়া হবে, বসিয়ে দেওয়ার পরে ক্যাপচা দিয়ে আমরা লগ ইন করবো। আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, জুম করে নিন কম্পিউটার স্ক্রিনটাকে। আপনার মোবাইলে, বেশিরভাগ হয়তো মোবাইলেই আছেন, বা যারা ল্যাপটপ কম্পিউটারে আছেন তারা ভালো করে বুঝতেই পারবেন। দেখে নিন এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচা দিয়ে দাও। ক্যাপচা দিয়ে আমরা এবারে লগ ইন করবো। আমাদের এই যে প্র্যাকটিক্যাল কাজগুলো আছে, দেখুন এখানে একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে, প্লিজ ওয়েট লোডিং, প্লিজ ওয়েট লোডিং। দেখবেন আপনি যে কাজটাই করতে যাবেন বারবার করে এই একই মেসেজ শো করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য প্লিজ ওয়েট লোডিং। যখনই এই প্লিজ ওয়েট লোডিং দেখাবে তখনই বুঝতে পেরে যাবেন যে পোর্টালটা একদম ঠিকঠাক আছে এবং খুব ভালো কাজ করছে। একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে দুটো লিঙ্ক আছে। দেখুন সামনে বাঁদিকে দেখাচ্ছে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, আর ডান দিকে দেখাচ্ছে এনজিআইপিএফ। প্র্যাকটিক্যাল কাজটা আলটিমেটলি করে বেরিয়ে আসবো, সেটা করতে হয়তো সমস্ত পেপারস যদি আমার সামনে রেডি থাকে, হাতের কাছে রেডি থাকে সমস্ত পেপার, তাহলে আমাদের পুরো ব্যাপারটাকে করতে হয়তো 5 থেকে 7 মিনিট টাইম লাগতে পারে। ব্যাপারটা কিছুই নেই, খুব ইজি। কিন্তু যে থিওরিটিক্যাল যে আলোচনাগুলো আছে, যে জন্য আমি এতগুলো কথা বলছি আর কি, এই থিওরিটিক্যাল আলোচনাগুলোকে, এই কথাগুলোকে আপনাদের একটু মনে রাখতে হবে, তাহলে আপনারা অনেক ঝঞ্ঝাটকে এড়িয়ে যেতে পারবেন। অযথা আতঙ্ক, টেনশন, একে ওকে ফোন করা, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, এবারে আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি ইউজার অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিআইপিএফ দুটো লিঙ্ক। আচ্ছা, বাঁদিকে যেটা আছে, আমাদের লেফটে যেটা আছে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, এই ইউজার অ্যাডমিনিস্ট্রেশনে আমরা আপাতত যাব না। আপনারা যেতেই পারেন, যে ঢোকার সঙ্গে সঙ্গে একটা টাইমার সেট হবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখাবে, ওখানে সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো দেখাবে আর কি। এগুলোতে আমরা এখন গিয়ে ঝঞ্ঝাট তৈরি করব না, বা ভুলভাল কোনো জায়গাতে যদি আমরা ফোন করে ক্লিক করে ফেলি সেক্ষেত্রে আরো ঝঞ্ঝাট বাড়বে। সেগুলো এমনিতেই যেগুলো প্রবলেম জমে আছে সেগুলো সবকটা সলভ করা যাচ্ছে না, তার মধ্যে এগুলো আবার যদি নতুন করে বেড়ে যায়, সেগুলোকে যাতে না বাড়ে তার জন্য আমরা এগুলোতে আর যাবো না। এগুলোর আলোচনা আমরা পরে করতে পারি, বা যে কোনো সময় আপনারা দেখতে পারেন, কিছু করবেন না, সেভ টেভ করবেন না। এবারে ডান দিকে আসুন, ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এনজিআইপিএফ। আমাদের যত কাজকর্ম, মূল কাজকর্মটা এখানেই আছে। তাহলে আমরা এবারে এনজিআইপিএফ এ ক্লিক করবো। এনজিআইপিএফ এ আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে অনেকগুলো মেনু খুলে গেল। একদম উপরে বাঁদিকে দেখুন আছে এমপ্লয়ি ডিটেলস। এমপ্লয়ি ডিটেলস এ আপনারা যদি, আমরা রিয়ালি ক্লিক করবো না, আমরা ভিতরে ঢুকবো না এখন, আমি একটু শুধু বলে দিচ্ছি। আমরা এমপ্লয়ি দেখাও, একটু জায়গাটাকে একটু কারসারটা দিয়ে দেখাও রাউন্ড করে করে। আচ্ছা, এমপ্লয়ি ডিটেলস এ আমরা যদি যাই, তাহলে আমরা ওখানে আমাদের বিদ্যালয়ের, মানে এটা তো টিআইসি লগ ইন হচ্ছে, এইচএম লগ ইন হচ্ছে, বা স্কুল লগ ইন হচ্ছে, তাহলে এইচএম বা টিআইসি উনি দেখতে পাবেন আমার স্কুলের কে কে এমপ্লয়ি আছে, তার কি ডিটেলস, সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাবো। আমরা এখানে এমপ্লয়িদের ডিটেলসটা এখানে পেয়ে যাবো। আচ্ছা, এমপ্লয়িদের ডিটেলসটা এখানে আমরা
পেয়ে যাওয়ার পরে এখানে মনে করুন কোনো একজন এমপ্লয়ি তার হয়তো অ্যাকাউন্ট নাম্বার ভুলে গেছে বা অসুবিধা হচ্ছে, এই এমপ্লয়ি ডিটেলস গেলে আমরা তার ডিটেলসটা জানতে পেরে যাবো, তার সার্ভিস ডিটেলস কি আছে, বেসিক ডিটেলস কি আছে, কন্ট্যাক্ট ডিটেলস কি আছে, আমরা সব জানতে পারবো। তো এখন আমরা এগুলোতে যাচ্ছি না। তার পাশে আছে দেখুন রিপোর্ট। আমরা এর আগে আমরা ব্যালেন্স ক্যাপচার করার সময় রিপোর্টে গেছিলাম, রিপোর্ট সেকশন থাকবে এখানে, আপনি যে রিপোর্ট ডাউনলোড করবেন সেটা এখানে গিয়ে দেখতে পাবেন। এখন আমাদের রিপোর্ট দেখার আপাতত কোনো প্রয়োজন নেই, কেউ আমরা যাবো না, কেননা ঝঞ্ঝাট পাবো না। নিচে আছে দেখুন ওপেনিং ব্যালেন্স ক্যাপচার এন্ড পিএফ রেজিস্টার সাবমিশন। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স ক্যাপচারের কাজ আমরা অলরেডি করে এসেছি, সুতরাং এর মধ্যে আমরা এখন আর যাব না। তার পাশে কি আছে একটু দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে, ইনবক্স। আচ্ছা, ইনবক্সটা এটা ভালো করে এখনো কাজ হয়নি। এবারে আপনাদের মনে হতে পারে আমি তো মিটিং এ বলছি এখনো ভালো করে আমরা কিছু ওখানে কাজ করতে পারছি না বা দেখাচ্ছে না, দেখা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হয়তো দেখলেন আজকে বিকাল বেলাতেই মাইক গুলো মিউট করে রাখবেন, দেখবেন হয়তো আজকে বিকালে ইনবক্সে হয়তো আপনারা একটু দেখতে পাচ্ছেন। তখন মনে হবে যে বা সকালে তো মিটিং এ বলা হলো এরকম, এখন তো দেখাচ্ছে। তো পোর্টালে আমরা জেনে গেছি, পোর্টালে সবসময় আপডেট আসতে থাকলে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ইনবক্সে আমরা এখন যাবো না। আচ্ছা, এরপরে নিচে আছে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। দেখুন, আলোচনা শুরু করার সময় আমি বলছিলাম যে এনজিআইপিএফ এ আমাদের এখন কি কি কাজ করতে হবে, সেটা প্রথম পয়েন্টটাতেই আমি বলছিলাম ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। এই জায়গাটা খুব ভালো করে ফলো করবেন। দেখুন, আমরা আছি ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে। এই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এবং যা কিছু করার আমরা এই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে সবার প্রথমে এই কাজগুলো করব। যদি আমরা না করি, ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট ঠিকঠাক করে না করতে পারি, তাহলে আমাদের সবকিছু বৃথা যাবে। এই জন্য ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট একদম করে লাইভ করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, পরের মেনুগুলো সম্পর্কে একটু বলে নিই। ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টের পাশে কি আছে দেখুন, ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টের পাশে আছে অ্যাডভান্স। এই অ্যাডভান্সটা নিয়েও আমাদের ব্যাপার আছে, অ্যাডভান্সেও আমরা কাজ করবো। তাহলে আমাদের কি কি কাজ আমরা করছি আজকে আমরা করে দেখাবো। ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট, তার পাশে যে অ্যাডভান্স মেনুটা আছে, অ্যাডভান্সটা আমরা যাবো। তার নিচে আছে দেখুন এমপ্লয়ি পিএফ ব্যালেন্স ট্রান্সফার। এটাও আমাদের ব্যাপার আছে, আমাদের জেলাতে অনেকেই থাকবে। এটা আমরা এখন কিছু করতে যাচ্ছি না, যাদের এগুলো নাই তারা এখন কিছু করতে যাবেন না। তার পাশে আছে দেখুন ফাইনাল পেমেন্ট। ফাইনাল পেমেন্ট তো আমাদের থাকবেই, ফাইনাল পেমেন্ট, পার্ট ফাইনাল পেমেন্ট ইত্যাদি ইত্যাদি আমাদের থাকবেই। আমরা এটা নিয়েও কাজ করবো, ফাইনাল পেমেন্ট, পার্ট ফাইনাল পেমেন্ট। নিচে নামো একটু। এবার নিচে দেখুন দেখাচ্ছে চেঞ্জ পিএফ সাবস্ক্রিপশন। আমি প্রথমেই বলছিলাম যে পিএফ সাবস্ক্রিপশনের ব্যাপারে আমরা এই মুহূর্তে কিছু করবো না, যা করার মার্চ মাসে করব। আমাদের হাতে সময় পেয়ে যাব, সেই সময়ের মধ্যে পরবর্তী যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজগুলো করব, এখন কিছু করতে যাব না। আচ্ছা, এত কথাই যখন বললাম, আমি পিএফ সাবস্ক্রিপশনের ব্যাপারে আর একটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখুন। এখন থেকে আমরা যে পিএফ যেটা বাড়াতাম বা কমাতাম, যে সাবস্ক্রিপশনটা চেঞ্জ করতাম, আপনারা খুব ভালো করে মনে রাখুন, সামনে খাতা কলম থাকলে লিখে রাখুন, নয়তো ভুল হয়ে যেতে পারে। আমরা এতদিন কোথায় করতাম এই বাড়ানো কমানোর কাজগুলো? আইওএসএমএস পোর্টালে করতাম। এখন থেকে আমরা আইওএসএমএস পোর্টালে আর করব না। কোথায় করব? WBIFMS পোর্টালের এনজিআইপিএফ মডিউলে। আবার বলছি, সাবস্ক্রিপশন বাড়াবো কমানো যেটা মার্চ মাসে করব, হাতে সময় আছে, এখন করব না। কিন্তু আমরা যখন করব কাজটা, 5,000 থেকে 10,000 করবো, 5,000 থেকে 4,000 করবো, সেটা আমরা কোন সময়তে করব, কোন পোর্টাল থেকে করব, সেটা আমরা WBIFMS পোর্টালে এনজিআইপিএফ মডিউল থেকে করব। ওখান থেকে আইওএসএমএস থেকে যে ডেটাগুলো ফেচ হওয়ার এনজিআইপিএফ মডিউলে, সেটা হয়ে গেছে। এখন আর নতুন করে ওখানে কিছু আসার নেই। এখন যা কিছু হবে আমাদেরকে ডেটা এখানে পুট করতে হবে এনজিআইপিএফ মডিউলে। আশা করি সবাই এটা মনে রাখবে, এই অনুযায়ী আমরা করব। আমরা আইওএসএমএস এ করে দিলাম, এখানে কিছু করলাম না, আমাদের পিএফ কিন্তু আর বাড়লো না বা কমলো না, ওটা ওইভাবে চলতে থাকে। এখন থেকে যেটা করবেন আর কি, মনে করুন আপনি 10 তারিখে মার্চ মাসে আপনি বাড়াতে চান, মার্চ মাসে যদি আপনি পিএফ বাড়াতে চান, তাহলে আপনাকে এনজিআইপিএফ মডিউলে সাবস্ক্রিপশনটা বাড়াতে হবে ফেব্রুয়ারি মাসে। কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কাজটা করতে পারেন আপনি, এটা বিভিন্ন রকম গাইডলাইন আছে। তো আমরা শেষের দিকে যাব না, আমরা একদম সেফ জায়গাতে থাকবো। অন্য কোনো তর্ক বিতর্ক, পরীক্ষা নিরীক্ষা এসব কিছু করার দরকার নেই। আমরা রেডি করে দেওয়া থাকবে, আমরা সেই রেডিমেড জিনিসটাকে নিয়ে আমরা কাজে লাগাবো। আমরা 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে পিএফটাকে বাড়িয়ে দিলাম। পিএফটাকে বাড়িয়ে দেওয়ার পরে মার্চ মাস থেকে সেটা আমাদের রিফ্লেক্ট করতে শুরু করবে, মার্চ মাস থেকে টাকাটা কাটা শুরু হয়ে যাবে। যদি আপনি মার্চ মাসে বাড়ান, তাহলে
হলে কি হবে, ওটা এপ্রিল মাসে চলে যাবে। আপনি বলবেন আমি তো মার্চে বাড়িয়েছি, কিন্তু সেটা হবে না। আপনি এতদিন বাড়াবাড়ি করতেন বা কমানো যেটা করতেন সেটা কোথায় করতেন? আইওএসএমএস পোর্টালে। এটা হচ্ছে এনজিআইপিএফ মডিউলে, WBIFMS পোর্টালে। সুতরাং আমাদের এখন মাথায় রাখতে হবে 15 থেকে 10 তারিখে আমরা ফেব্রুয়ারি মাসে স্যালারি করে দিলাম। তারপরে আমরা ধীরে সুস্থে 15 থেকে 25 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসে আমরা, আপনি 26-এও করতে পারেন, 27-এও করতে পারেন, কিন্তু দরকার নেই, আমরা সেফ জায়গাতেই আপাতত থাকি। 15 থেকে 25-এর মধ্যে আমরা পিএফটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে আমরা আমাদের কাজটা কমপ্লিট করে রাখলাম। আচ্ছা, যাই হোক, পিএফ সাবস্ক্রিপশন নিয়ে আজকে আমাদের আলোচনা তো ছিলই না, আমরা তাও বলে রাখলাম, আপনারা এই কথাগুলোকে একটু মনে রাখবেন, নয়তো সমস্যা পরবর্তীতে হবে। চলে আসবো আমরা সবার লাস্টে যে মেনুটা আছে, দেখুন, ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। এখন প্রশ্ন আসবে যে আমরা তো একটা উপরে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট দেখলাম একটু আছে, তার একটা ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট আছে, এই দুটো ব্যাপার আছে। এই দুটো ব্যাপারের মধ্যে নিয়ে আমাদের একটা বিভ্রান্তি তৈরি হতে পারে যে আমরা উপরেরটাতে যাব না নিচেরটাতে যাব। আপনারা মনে রাখুন সকলে, নিচেরটার যে ব্যাপারটা আছে সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব না। আলোচনা করতে গেলে আমরা এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আরো বিভ্রান্তি তৈরি হতে পারে। আমরা এখন যাব না, আমরা এখন মূলত আমাদের আসল কাজটা করব। এই জন্য আমরা প্রথম যে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টটা পেয়েছিলাম, খেয়াল করুন সকলে, যে প্রথম যে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট আমরা পেয়েছিলাম, সেই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে গিয়ে আমরা আমাদের যে কাজটা আছে, প্রথম যে কাজটা, সেটা কমপ্লিট করবো। আচ্ছা, তাহলে আমরা চলে যাই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। যে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টটা পেয়েছিলাম, চলো ওটাতে ক্লিক করো। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কম্পিউটার স্ক্রিনের থেকে সকলে লক্ষ্য রাখুন, ক্লিক করার পরে আমাদের সামনে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। এক পেজ খুলে গেল, সেই পেজে দুটো জিনিস, আমাদের একটা লেফটে একটা ব্যাপার আছে, রাইটে একটা ব্যাপার আছে। লেফটের ব্যাপারটাতে দেখুন একটা আছে, ওখানে লেখা আছে অফিস। এই অফিস যে লিঙ্কটা আছে, এই অফিস লিঙ্কে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা ড্রপ ডাউনে একটা সাব মেনু খুলে যাচ্ছে, সেখানে লেখা আছে ওন অফিস। একটাই আছে, সুতরাং আপনার মানে দুটো তিনটে জায়গাতে যাওয়ার কোনো ব্যাপারই নেই। যেটা আছে আপনি সেটা সিলেক্ট করে দিন, কোন অফিস সিলেক্ট করুন। আচ্ছা, দেখুন সিলেক্ট করা হয়ে গেছে। এবারে ডান দিকে আছে, ডান দিকে আছে ফাংশনালিটি। এই ফাংশনালিটিতে এবার আমরা ক্লিক করুন। দেখি তো ক্লিক করলে কি কি জিনিস দেখা যাচ্ছে। সব ক্লিক করুন, দেখুন সকলে, স্ক্রিনটাকে জুম করে নিন সকলে। ফাংশনালিটিতে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো জিনিস দেখাচ্ছে। অ্যাডভান্স প্রসেসিং, সেলফ রেজিস্ট্রেশন, এমপ্লয়ি ব্যালেন্স ট্রান্সফার, প্রি চালান এন্ট্রি, পিএফ রেজিস্টার সাবমিশন, এনজিআইপিএফ এমপ্লয়ি মাস্টার ক্যাপচার, TR43, পিএফ মডিফিকেশন, রেজিস্টার মডিফিকেশন, পিএফ ইন্টারেস্ট, চেঞ্জ সাবস্ক্রিপশন, ফ্যামিলি আর নমিনি প্রসেসিং, ইত্যাদি গুলো আছে। এবারে দেখুন, আমরা প্রথমে একজন HM বা TIC লগ ইন করে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট, মনে রাখবেন এটা ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টকে বলা হচ্ছে ওয়ান টাইম অ্যাক্টিভিটি। এটা আমরা একবার করব। এবারে দেখুন, মনে করুন যে আপনার স্কুলে একজন বিদ্যালয় প্রধান তো থাকতে হবে, যে স্কুল হেড তো একজন থাকবে, তার কাছে বাকি এমপ্লয়িরা গিয়ে প্রেয়ার দিন যে আমার এটা সুবিধা অসুবিধা, এই ওয়েলফেয়ারের জন্য এটা করুন। এবারে এই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে আপনি যদি না সেট করে রাখেন HM বা TIC কে, তার রোলটা যদি এখানে সেট না করে রাখি আমরা, বা আপনারা না রাখেন, তাহলে আপনার স্কুলের যারা এমপ্লয়ি আছে তারা তাদের নিবেদনগুলো, তারা তাদের প্রেয়ার গুলো আপনার কাছে ফরওয়ার্ড করতে পারবে না। তারা অ্যাপ্লাই করবে, আবেদন করবে, প্রেয়ার দিবে অনলাইনে, সেই প্রেয়ারটা সেভ করে রাখবে, অর্থাৎ তাদের কাছেই থাকবে। তারা কিছুতেই আপনার কাছে ফরওয়ার্ড করতে পারবে না। আর ফরওয়ার্ড যদি আপনার কাছে না আসে, তাহলে আপনি তার নিবেদনটা অফিস এন্ডে কিভাবে পাঠাবেন? আপনিও পারবেন না। এই জন্যই বলা হচ্ছে এটা ওয়ান টাইম অ্যাক্টিভিটি। আমরা প্রথমে যে কাজটা করবো, অ্যাডভান্স প্রসেসিং, অ্যাডভান্স প্রসেসিং এ ক্লিক করে দাও। অ্যাডভান্স প্রসেসিং এ আমরা প্রথম যেটা আমাদের ড্রপ ডাউনে দেখতে পাচ্ছি অ্যাডভান্স প্রসেসিং, সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাডমিন, দেখুন আমরা যেটা করতে যাচ্ছি, যে এই জায়গাটাতে অনেকে কালকে আগের দিন মিটিং এর পরেও প্রশ্ন করছিলেন যে আমরা কোনটা করবো, সেভ সার্চ করবো না অ্যাডমিন করবো। এটা মনে রাখবো কিভাবে? মনে রাখার ব্যাপার হচ্ছে যে আমরা একজন মানুষকে তার রোলটাকে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, তার রোলটাকে ওখানে আমরা সেট করব। তাহলে সেট করতে গেলে এখানে তো কেউ নেই, মানে স্যাংশন অ্যাডমিন বলতে কাকে বোঝাচ্ছে? বিদ্যালয় প্রধানকে, HM অথবা TIC কে। এখানে তো কেউ নেই আমাদের মধ্যে, তো আমরা তাকে সার্চ করলে হবে না, সার্চ করার দরকার নেই, কোনো অ্যাড করব আমরা একজন স্যাংশন অ্যাডমিনকে আমরা এখানে পোর্টালে অ্যাড করব। তাহলে আমরা এই অ্যাড যেহেতু অ্যাড নিউতে ক্লিক করবো। চলো করে দাও অ্যাড নিউতে ক্লিক। দেখুন অ্যাড নিউতে ক্লিক করার পরে আবার দেখাচ্ছে প্লিজ ওয়েট লোডিং, অর্থাৎ পোর্টাল একদম ঠিকঠাক আছে। এবার ওর ডেটা গুলোকে ফেচ করাচ্ছে। ফেচ করার পরে উপরে একটা পেজ খুলে যাবে, এখানে সমস্ত প্রি ফিল্ড ডেটা দেওয়া থাকবে।
এইগুলো আমাদের দেখতে হবে না, বা আপনারা অবসর টাইমে দেখবেন এগুলো সব ঠিকঠাক আছে কিনা। এগুলো সব ঠিকই থাকবে, কারণ আইওএসএমএস থেকে ডেটা এখানে ফেচ করেছে। এখানে নিচে দিকে আসুন, দেখুন এখানে আছে রোল। রোলটার পাশে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে, ওয়ান টাইম অ্যাক্টিভিটি। যতদিন না পর্যন্ত আপনার এইচএমটিআইসি চেঞ্জ হচ্ছে, রিটায়ার করছেন, ততদিন পর্যন্ত আমাদের এই ওয়ান টাইম অ্যাক্টিভিটির কারণে বলা হচ্ছে ততদিন পর্যন্ত উনি ওনার এই রোলটা প্লে করে যাবেন। আচ্ছা, রোলটাতে আমরা যদি ক্লিক করি, আমরা ডাউনে স্যাংশন অ্যাডমিন এবং স্যাংশন রেকমেন্ডার, এই স্যাংশন রেকমেন্ডার, স্যাংশন অপারেটর ইত্যাদি বিষয়ে আমরা আলোচনাগুলো এখন করবো না। এটা পরবর্তীতে আপনারা এই জিনিসগুলো এখনো সব ভালোভাবে কাজ করছে না, এর মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। রেকমেন্ডারের বিষয়টা আমি পরে আলোচনা করবো, আজকে আর করছি না। তাহলে আমরা স্যাংশন অ্যাডমিন নির্বাচন করতে যাচ্ছি, স্যাংশন অ্যাডমিনের রোল ক্রিয়েট করতে যাচ্ছি, স্যাংশন অ্যাডমিনকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবারে ডান দিকে চলে আসুন, এখানে দেখুন দেখাচ্ছে ইউজার, মানে স্যাংশন অ্যাডমিন হিসেবে কে ইউজার হবেন, ক্লিক করো ইউজারে। ইউজারে দেখুন দেখাচ্ছে এখানে বিশ্বজিৎ দেবনাথ টিআইসি, অর্থাৎ এই স্কুলের এইচএম বা টিআইসি যিনি আছেন তার ডেটাটা ফেচ করে নিল। এবারে বিশ্বজিৎ দেবনাথ টিআইসি কে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবারে কি আছে দেখুন, অ্যাড নিউ ইউজার এবং সেভ অ্যান্ড অ্যাপ্রুভ। তাহলে আমাদের অ্যাড নিউ ইউজার আমরা অলরেডি একবার করেই ফেলেছি, সুতরাং আমাদেরকে এখানে আর অ্যাড নিউ করতে হবে না। তাহলে আমরা কি করব, সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিব, মানে এইচএম হিসাবে বা টিআইসি হিসাবে, বিদ্যালয়ের প্রধান হিসাবে আমরা এখানে নির্বাচন করে ফেললাম। দেখুন কি লেখাটা আসলে মেসেজ দিল আমাদেরকে, ডেটা সেভ সাকসেসফুল, এটা ওকে করে দিল, আমাদের ডেটা হয়ে গেল। তার মানে আমরা কোন বিষয়টার উপরে আমরা বিশ্বজিৎ দেবনাথকে এই স্কুলের টিআইসি হিসাবে নির্বাচন করলাম, আমরা করলাম অ্যাডভান্স প্রসেসিং এর ক্ষেত্রে। অ্যাডভান্স প্রসেসিং বলতে লোন, রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল। আচ্ছা ধরুন এবার যদি এই স্কুলে একটু ফাইনাল পেমেন্টের জন্য আবেদন করতে যায় অনলাইনে, তাহলে তিনি কি করতে পারবেন? তিনি পারবেন না। তিনি আবেদন হয়তো করবেন, কিন্তু সেই আবেদনটা নিজের কাছেই উনি সেভ করে ওনাকে রাখতে হবে। কেননা আমরা ফাইনাল পেমেন্টের জন্য তো টিআইসি কে স্যাংশন অ্যাডমিন হিসাবে তার রোলটা ক্রিয়েট করিনি, সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করিনি আমরা। এই জন্য উনি ওনার স্কুলের যে কোনো স্টাফ যখনই ফাইনাল পেমেন্টের অ্যাপ্লাই করতে যাবে, তারা অ্যাপ্লাই করতে পারবে না, তাদেরকে এরার মেসেজ শো করবে যে আপনি এটা পারবেন না, এটা কোনো কোথাও একটা এরার আছে। এরারটা দেখালো এই কারণেই যে আমাদের স্যাংশন অ্যাডমিনে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট করা হয়নি। তাহলে আমরা শুধুমাত্র অ্যাডভান্স প্রসেসিং এর জন্য ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট করে রাখলাম, হাতে সময় থাকলে এটা আপনারা আপনাদের স্কুলের ক্ষেত্রে কি করবেন, যতগুলো ওখানে আপনি ড্রপডাউনে যতগুলো মেনু পাবেন সবগুলো নির্বাচন করে দেবেন। নমিনি প্রসেসিং, সাবস্ক্রিপশন চেঞ্জ ইত্যাদি ইত্যাদি যা আছে, একদিন বসে সম্পূর্ণটা কাজটা করে সেভ করে দেবেন। আচ্ছা হয়ে গেল। এবারে আমরা স্কুল লগইন থেকে বেরিয়ে আসবো। আমি আলোচনা শুরু করেছিলাম, আমাদের ফার্স্ট আলোচনা ছিল, আজকে ফার্স্ট পয়েন্ট ছিল ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট। তাহলে আপনারা আশা করি ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট বুঝতে পেরেছেন। এবারে আলোচনা আমাদের 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পিএফ অ্যাডভান্স লোন, অর্থাৎ রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল লোন। তাহলে আমরা স্কুল লগইনটাকে আপাতত এখানে রেখে দিচ্ছি, অথবা লগ আউট করে বেরিয়ে আসলাম। এটা আমরা ধরুন যে বিশ্বজিৎ দেবনাথের যে স্কুলের টিআইসি, সেই স্কুলের কোনো একজন এমপ্লয়ি লোনের অ্যাপ্লাই করতে উনি যাচ্ছেন। তাহলে আমরা এবারে লোনের অ্যাপ্লাই আপনাদের সামনে করে দেখাবো, লোনের অ্যাপ্লাইটা কিভাবে করতে হয়। সেই লোনটা দু প্রকারের মধ্যে যে কোনো একটা হতে পারে। আমরা দেখুন আবার সেই পেজে চলে আসলাম, wbifms.gov.in, যেটা অত্যন্ত পরিচিত পেজ আমাদের সামনে খুলে গেল। একদম বাদিকে আমরা চলে গেলাম, তো একদম বাদিকে গিয়ে নিচের দিকে যে লিঙ্ক গুলো আছে, একদম বাদিকে আছে ইএসপি, অর্থাৎ ই সার্ভিসেস ফর এমপ্লয়ি। মনে রাখুন এমপ্লয়ি, ই সার্ভিসেস ফর এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি এখানে লগ ইন করবে। চলো ক্লিক করো, এখানে আমরা ক্লিক করে দিই। ই সার্ভিসেস ফর এমপ্লয়িতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরো একটা লগ ইন পেজ আমাদের সামনে খুলে গেল। এখানে দেখুন আমি বলেছিলাম যে শুধু এমপ্লয়ি লগ ইন করছে, তাই জন্য এখানে শুধু আইডি এবং পাসওয়ার্ড বসালেই হয়ে যাবে, ক্যাপচার বিষয়টা এখানে থাকছে না। তো আইডি দিয়ে দাও, পাসওয়ার্ড দিয়ে দাও, দিয়ে আমরা লগ ইন করবো। আপনারা মোবাইল স্ক্রিনটাকে বড় করে নিন, জুম করে নিন, একটু সুবিধা হবে বুঝতে। আমরা খুলে গেল আমাদের সামনে, আমরা একজন এমপ্লয়ি লগ ইন করলাম। এমপ্লয়ি লগ ইন করার পরে বাঁ দিকে চলে আসুন, একদম একদম বাঁ দিকে আমরা দুটো মেনু দেখতে পাচ্ছি। একটা পিএফ স্টেটমেন্ট, ইয়ালি দেখাচ্ছে দেখুন পিএফ স্টেটমেন্ট, এবং তার নিচে আছে এনজিআইপিএফ। এবারে পিএফ স্টেটমেন্টে যদি আমরা ক্লিক করি, একটু ক্লিক করে দেখাও, পিএফ স্টেটমেন্টে যদি আমরা ক্লিক করি, এখনো অব্দি পাচ্ছিলাম যে বহু এমপ্লয়ি তাদের পিএফ স্টেটমেন্ট এখনো দেখেননি, যে টাকা বেশি কম নিয়ে আমাদের একটা সমস্যা ছিল, বিষয়ে খুব গভীর আলোচনা হচ্ছিল, টাকা বেশি পেয়েছি কেউ কম পেয়েছে, এমনটা বিষয় ছিল। তো
তো এবার এখানে দেখুন, আমরা পিএফ স্টেটমেন্ট আগে দেখতে হবে। অনেকগুলো দেখাচ্ছে 25-26, 24-25, 23-24, 22-23। অনেকে 22-23ও দেখার চেষ্টা করছেন। তো 22-23 থেকে তো এটা চালুই হয়নি, সুতরাং 22-23-এ আমরা যদি কিছু দেখতে যাই সেখানে আমাদেরকে ব্ল্যাঙ্ক দেখাবে, কিছুই আসবে না। 23-24-এ আমাদের কাজ আমাদের দেখতে বলা হয়েছে, আমরা 23-24টাতে সিলেক্ট করব। তার আগে একটু বলে দিই, 24-25-এও আমরা করতে পারি, দেখতে পারি, অবশ্যই দেখতে পারি। 24-25-এ যদি আমরা দেখি আমরা সবকিছু দেখতে পাবো, কিন্তু শুধুমাত্র আমরা পাবো না কোনটা, আমাদের ইন্টারেস্ট পাবো না। 25-26-এও আমরা দেখতে পারি। 25-26 যদি আপনারা খোলেন তাহলে দেখতে পাবেন যে অক্টোবর মাস আমাদের আমরা স্যালারিটা পেয়ে গেছি, নভেম্বর শুরু হয়েছে। অক্টোবর মাসের যে পিএফ এর সাবস্ক্রিপশনটা ছিল সেই সাবস্ক্রিপশনটা অব্দি জমা পড়েছে আমরা দেখতে পাবো। তো আমাদের 24-25 যদিও আমি একটা মেসেজ সেদিন করেছিলাম গ্রুপে যে আপনারা সবাই 24-25 এবং 25-26টাও একটু দেখে রাখুন যে আপনাদের ডিপোজিট গুলো সব জমা পড়েছে কিনা। এরকম কিছু খবর ছিল যে কোনো টিচার নাকি, আমাদের জেলাতে অবশ্য নয়, অন্যান্য জেলাতে, আশেপাশের জেলাতে কিছু খবর পেয়েছিলাম যে স্টেটমেন্ট দেখাচ্ছে না, যে 2-3টে মাসের মিসিং আছে, ডিপোজিট গুলো মিসিং আছে। তো সেটা আপনারা দেখে রাখতে পারেন 24-25 এবং 25-26 ওপেনিং ব্যালেন্সটা ঠিক আছে কিনা এবং ডিপোজিট গুলো জমা পড়েছে কিনা বা উইথড্রল ছিল থেকে থাকে সেই উইথড্রলটা দেখাচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা বিষয়, আমরা 23-24-এর আমরা সিলেক্ট করবো। পিয়ালি 25-26 করে দেখালো। আচ্ছা, 23-24-এ আমরা এবার সিলেক্ট করে এখানে জেনারেট, দেখুন দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে জেনারেট করলেই একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটাকে মিলিয়ে আমরা স্কুল লেজারের সাথে মিলিয়ে দেখবো আমাদের সমস্ত কিছু ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা, কম বা বেশি নিয়ে যেটা আলোচনা হচ্ছিল সেই বিষয়টা। এবারে আমরা এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করে আমরা আমাদের যে পরের মেনু ছিল, দেখুন এনজিআইপিএফ এ আমরা ক্লিক করবো। দেখুন এনজিআইপিএফ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো সাব মেনু খুলে গেল। করবো পিএফ ইন্টারেস্ট, সাবস্ক্রিপশন চেঞ্জ, নমিনি, অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশন, লাস্টে আছে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন। তো আমরা এবার কি দেখাতে যাচ্ছিলাম, আমরা আলোচনা করবো অ্যাডভান্স আর উইথড্রল অ্যাপ্লিকেশন নিয়ে। তাহলে আমরা দেখুন এখানে নমিনিটা যেটা দেখাচ্ছে, নমিনিতে ঢুকে আমরা নমিনি যে কাজকর্মগুলো ছিল সেটা আমরা করবো, কিন্তু এখন আমরা করবো না। সাবস্ক্রিপশন চেঞ্জের ব্যাপার আছে, এখানে গিয়েও আমরা কাজকর্ম করার ব্যাপার আমাদের থাকবে, এখন করবো। তাহলে আমাদের এখন করবো, আমরা করবো অ্যাডভান্স। চলো অ্যাডভান্সে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে পেজটা আমাদের সামনে খুলে যাবে। খুব ভালো করে দেখবেন এই জায়গাগুলো। প্রথম যে পেজটা দেখুন, প্লিজ ওয়েট, লোডিং দেখাচ্ছে, তার মানে পোর্টাল একদম ঠিকঠাক আছে। আচ্ছা, এবারে প্রথম যে পেজটা আমাদের সামনে খুলবে সেই পেজের মধ্যে প্রথমে কিছু প্রিফিল্ড ডেটা দেওয়া থাকবে আগের থেকে, যেগুলো iOS থেকে ডেটা ফেচ করেছে। আমরা সবকিছু, এগুলো আমাদের দেখার অত বিষয় নেই, আপনারা দেখতেও পারেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক, অনেকে অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে দেখছেন বারবার করে, আপনার অ্যাকাউন্ট নাম্বার সেমই থাকবে কারণ স্যালারি অ্যাকাউন্টটা এখানে ফেচ হয়ে এসছে, সুতরাং সব ঠিকঠাক যেগুলো আছে বলে দেওয়া যেতে পারে। এবার আমরা নিচেরটাতে আসবো, নিচের যে পার্টটা আছে ওই পেজের নিচের পার্টটা, সবাই স্ক্রিনটাকে জুম করে দেখুন, এখানে লেখা আছে অ্যাডভান্স এবং উইথড্রল ডিটেলস। তো প্রথম যে অপশনটা আমাদের সামনে খোলা আছে, অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে, ওখানে একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে, অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশন আইডি উইল বি জেনারেটেড আফটার সেভিং দ্য অ্যাপ্লিকেশন। এই জায়গাটা কিন্তু সকলে নোট করুন যে আমরা অনেক ক্ষেত্রে অনেক আমাদের জেলাতে পিএফ লোনের অ্যাপ্লাই করে ফেলেছেন, কিন্তু যে লোনটা অ্যাপ্লাই করার পরে যে হার্ড কপি জমা দেওয়ার জন্য যে কাগজটা, যে প্রিন্ট আউটটা দরকার, পিডিএফটা দরকার, ডাউনলোড করবো আমরা, করবো, সেই জিনিসটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা খুঁজে পায়নি। ঘন্টার পর ঘন্টা, এমনও খবর আছে 7-8 ঘন্টা ধরে তারা বসেছিল কিন্তু খুঁজে পায়নি। এই জায়গাটা খুব লক্ষ্য রাখতে হবে। এবং যে অ্যাডভান্স আইডি জেনারেট হবে যখন আমরা অ্যাপ্লিকেশনটা সেভ করব, তখন এই জায়গাটাতে আমরা লোনটা কমপ্লিট করে যখন ফিরে আসবো, কমপ্লিট করার পরে আমরা এই জায়গাটা আবার আসবো। আচ্ছা, এবারে আমরা ওই জায়গাটা ব্ল্যাঙ্কই রয়ে গেল, ওটা অটোমেটিক জেনারেট হবে। তার পাশে আছে দেখুন স্যাংশন আইডি। স্যাংশন আইডি মানে বুঝতেই পারছেন, একটা স্কুলের স্যাংশন অ্যাডমিন হচ্ছেন এইচএম বা টিআইসি। তো স্যাংশন যখন উনি স্যাংশন অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবেন বা রিজেক্ট করবেন লোনটাকে, সেই সময় স্যাংশন আইডি জেনারেট হবে, আদারওয়াইজ এখন হবে না, বুঝতেই পারছি। এখন এটা এমপ্লয়ি এন্ডে আছে। আচ্ছা, এবারে পরের অপশনে আমরা চলে আসি, অ্যাডভান্স অবলিক উইথড্রয়াল টাইপ। এখানে দেখুন ড্রপ ডাউন আছে পাশে। আচ্ছা, এটাতে ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে দেখুন রিফান্ডেবল অ্যাডভান্স, নন রিফান্ডেবল অ্যাডভান্স, পার্ট ফাইনাল উইথড্রয়াল। দেখুন নন রিফান্ডেবল আর পার্ট ফাইনাল উইথড্রয়ালটা প্রায় একই ধরনের। সেখানে কিছু টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু পার্সেন্টেজের হেরফের থাকে, একটাতে 75% পাওয়া যায়, একটাতে 90% পাওয়া যায়,
ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। সুতরাং নন রিফান্ডেবল আমরা একটা যদি করতে পারি তাহলে পার্ট ফাইনাল পেমেন্টও আমরা করে ফেলতে পারবো, দুটো তো সেমই। সুতরাং আমরা এখানে প্রথমে রিফান্ডেবলটাতে একটু দেখি। রিফান্ডেবল অ্যাডভান্সটাতে ক্লিক করো, রিফান্ডেবলটাকে আমরা সিলেক্ট করে নিলাম। রিফান্ডেবল সিলেক্ট করার পাশে দেখুন একটা আমাদের সামনে আর একটা অপশন আছে সিনারিও। খুব ইম্পর্টেন্ট এটা সিনারিও। অনেকে সিনারিওটাকে সিলেক্ট না করার জন্য বা সিনারিওটাকে স্কিপ করে যাওয়ার জন্য বুঝতে পারছেন না পরের স্টেপগুলো এরকম গোলমেলে হয়ে যাচ্ছে কেন, জটিলতা কেন তৈরি হচ্ছে। এই সিনারিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সিনারিওতে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে ড্রপ ডাউনে একটাই অপশন আমরা পাচ্ছি, নর্মাল। চলুন ওটাকে নর্মালি সিলেক্ট করে দিন, কিন্তু সিলেক্ট করতে হবে, নর্মালটাকে নির্বাচন করতে হবে। নর্মালটাকে সিলেক্ট করলাম, করে দিয়ে আমরা পরেরটাতে আসছি। এবারে দেখুন এখানে একটা ব্যালেন্স দেখাচ্ছে, পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাজ অন 5/11/2025, অর্থাৎ আজকের তারিখে এই মাস্টারমশাইয়ের পিএফ এর কত টাকা ব্যালেন্স আছে। দেখুন এখানে একটা ফিগার দেখাচ্ছে 8,38,491, অর্থাৎ 8,38,491 টাকায় মশাইয়ের আছে। আচ্ছা, এবারে তাহলে এই যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটার মধ্যে একটা ছোট্ট একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। এই ব্যালেন্সটা কিন্তু আজকের ডেটে 25/26-এর ডেটে আজকে আছে ব্যালেন্সটা। তার মানে এই ব্যালেন্সটা প্রকৃতপক্ষে মাস্টারমশাইয়ের কি এই টাকাটাই আছে? নিশ্চয়ই নাই। এর থেকে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তার থেকে ওনার অনেক বেশি টাকা আছে। কেমন করে বেশি আছে? উনি তো 24-25-এর ইন্টারেস্ট পাননি এখন, 25-26 তো শেষই হয়নি। তাহলে এর সাথে এই অ্যামাউন্টের সাথে ওনার 24-25-এর ইন্টারেস্ট অ্যাড হবে, এর সাথে 25-26-এর ইন্টারেস্ট অ্যাড হবে, হয়ে এই অ্যামাউন্টটা বেড়ে যাবে। কিন্তু আজকের ডেটে দেখুন কতটা উন্নত হয়ে গেছে, আজকের তারিখে ব্যালেন্সটা আমাদেরকে শো করছে। আচ্ছা, এবারে দেখুন হয়ে যাওয়ার পরে এবারে দেখাচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স ফ্রম প্রিভিয়াস লোন। এবার ওনার যদি প্রিভিয়াস কোনো লোন থেকে থাকে, পোর্টাল তো জানে না, সেগুলো তো অফলাইন লোন হয়েছিল অফিসের মাধ্যমে, পোর্টাল তো জানে না। আমরা সেটাতে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনেরও ব্যাপার আছে আমাদের এআই সাহেব সেটা বলবেন আর কি, যে এখানে পুরোনো যাদের লোন আছে, এটা নিয়মটা হচ্ছে যদি আপনার পুরোনো কোনো লোন থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই লোনের যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাকে এখানে বসিয়ে দেবেন। ধরুন এর প্রিভিয়াস কোনো লোন ছিল, রিফান্ডেবল নন রিফান্ডেবল যাই থাকুক আর কি, একটা অ্যামাউন্ট আছে, ধরুন যে 50,000 টাকা আছে, সেটা বসিয়ে দিল, আর না থাকলে তো বসাবে না। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি। এবার বলছে ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি। দেখুন এই 8,38,491 এর মধ্যে উনি লোন পাচ্ছেন 1,93,500 টাকা। এটা পোর্টাল ক্যালকুলেট করে দেবে, গাইডলাইন অনুযায়ী পোর্টাল এটা ক্যালকুলেট করছে। এটা আমাদের কাউকে এটাকে আমাদের হিসাব করতে হবে না যে কোনটা লেস হবে, 75% অফ পিএফ ব্যালেন্স অথবা বেসিকের 3 টাইমস, এগুলো আমরা এগুলো কিচ্ছু করবো না। পাশে অনেকগুলো দেখুন একটা আইকন আছে, ওটাতে ক্লিক করলে আপনারা এগুলো, আমরা যাবো না ওগুলোতে, দেখবো না পিএল, আমরা ওগুলোতে গেলে এইসব দেখাবে আর। এই যে দেখুন আবার দেখাচ্ছে এগুলো কি ক্রাইটেরিয়া, এগুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো রুল অনুযায়ী গাইডলাইন অনুযায়ী সমস্ত কিছু সেট করে দেওয়া আছে। আচ্ছা, এবারে আমরা চলে গেলাম ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি দেখালাম। এবারে পাশেরটাতে আছে অ্যাডভান্স আর উইথড্রল অ্যামাউন্ট। উনি 1,93,000 টাকা লোন পান, ধরছি আমি উনার 1 লক্ষ টাকা লোন দরকার, ওখানে বসিয়ে দাও 1 লক্ষ টাকা। উনি 1 লক্ষ টাকা লোন নেবেন বা 1,93,500 টাকা যেটা পাচ্ছেন উনি পুরোটা নেবেন, পুরোটাই নিতে পারে। আমি ধরলাম ওনার 1 লক্ষ টাকা লোন দরকার, 1 লক্ষ বসিয়ে দিলাম। এবারে যেটা দেখাচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট। এখানে একটা জিনিস জেনে রাখুন, আমরা একটা লোনকে মিনিমাম 10টা ইনস্টলমেন্ট আমাদেরকে দিতেই হবে। আপনি আজকে লোন নিয়ে কালকেই আপনি পরের মাসে আপনি শোধ করতে পারবেন না, 10টা ইনস্টলমেন্টে আপনাকে চালাতেই হবে। ম্যাক্সিমাম আপনি 24টা ইনস্টলমেন্ট অব্দি দিতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে আরো বাড়ানো যায়, সেটা আমাদের হায়ার অথরিটি পারমিশন নিয়ে, আমরা সেগুলোতে যাবো না। দেখুন এখানে দেখাচ্ছে ড্রপ ডাউনে 10, 11, 12, 14, 20, 22, 24 ইত্যাদি। ধরলাম আমি সেট করে নিচ্ছি মাস্টারমশাই 10টা ইনস্টলমেন্ট টাকা, 10টা ইনস্টলমেন্টে সেটাকে রিফান্ড করতে চান, চলুন 10 সিলেক্ট করে দাও। 10 থেকে 24 অবধি আমরা করতে পারবো ম্যাক্সিমাম। আমি বললাম 10 করে দেওয়ার পর এতদিন পর্যন্ত আমরা হিসেব করতাম যে আমি কত টাকা করে টাকাটা শোধ করার সময় আমার ইনস্টলমেন্টের পরিমাণটা কত হবে। দেখুন পাশেরটা চলে আসুন, দেখুন রিকভারি অ্যামাউন্ট দেখাচ্ছে, দেখুন পোর্টাল অটো ক্যালকুলেট করেছে 9,090 টাকা প্রতি মাসে ওনাকে দিতে হবে, 10 মাস দিলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা গেল। এবারে নিচে আছে পারপাস আমরা সিলেক্ট করো। পারপাসে সিলেক্ট করলে কিছু কারণ এখানে দেখাবে, যে মেডিকেল পারপাস থাকতে পারে, বাড়িঘর বানানো, কোনো লায়াবিলিটি থাকতে পারে, কারো বিয়ে থাকতে পারে, এটা ওটা থাকতে পারে। এখানে একটা যে কোনো একটা সিলেক্ট করে দাও, আপনার দরকার সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়া হলো। তার পাশে আছে রিমার্কস এন্ড হিস্ট্রি। ওই লোনটা কেন নিচ্ছেন তার বিষয়ে আপনি যদি রিমার্কস লিখতে চান, তার হিস্ট্রি লিখতে চান, অবশ্যই লিখে রাখতে পারেন, এটা পোর্টালে রয়ে যাবে। তার নিচে আছে
হ্যাঁ ছেড়ে দাও, ওটা আমরা স্কিপ করে যাচ্ছি, এখন আর লিখছি না। আচ্ছা এবারে তার নিচে আছে দেখুন অ্যাপ্লিকেশন ডেট, আজকে 6 তারিখ, তাই 6 তারিখের ডেট দেখাচ্ছে। এবার দেখাচ্ছে স্ট্যাটাস নট ইনিশিয়েটেড, তার নিচে আছে দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স। এইখানে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট থাকবে, এখানে আমরা যদি ক্লিক করি ইয়েস নো নট অ্যাপ্লিকেবল দেখাবে। যদি ইয়েস করেন, যদি প্রিভিয়াস আপনার অ্যাডভান্স থাকে সে সম্পর্কে তার কাগজপত্র, তার যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা আপনি আপলোড করতে আপনাকে হবে। তাহলে এখানে ইয়েস নো অথবা নট অ্যাপ্লিকেবল করবেন। আমি নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি, ধরে নিচ্ছি উনার প্রিভিয়াস কোনো লোন নেই। এবারে পাশেরটা চলে আসুন অ্যাটাচমেন্ট। এখানে দেখুন আমাদের 1 MB সাইজের মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফ আমরা আপলোড করতে পারি, ম্যাক্সিমাম 3টা পেজ, 3টা ফাইল। তার মানে আমরা এখানে অনেকগুলো পেজকে সাইজ কমিয়ে দিয়ে অনেকগুলো পেজকে আপলোড করে দিতে পারি। ওনার অ্যাপ্রুভাল কপি টপি, তারপরে যেটা যেটা লাগে আর কি লোনের ক্ষেত্রে যে সমস্ত পেপারস গুলো দরকার হয়, প্রিভিয়াস ইউটিলাইজেশন সার্টিফিকেটের কাগজে একসাথে করবো। এখানে ভাববেন না যদি একটা পিডিএফ কে আপনি আপলোড করে দিলেন, একটা না, আপনি 4টা-5টাকে নিয়ে মার্জ করে দিয়ে একটা পিডিএফ বানান বা একটা জেপিজি বানান, কিছু একটা ফাইল করুন, বা যেটা হয় আর কি, এগুলো বুঝে নেবেন। আচ্ছা করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লিকেশনটাকে চলো সেভ 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 করলে নন রিফান্ডেবলটা কিভাবে দেখাবো। আচ্ছা দেখুন এই জায়গাটাতে আগে সেভ করুন না, আমরা সেভ যদি করি এখানে অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা মেসেজ দিবে যে এটা আপনি সবকিছু চেক করে দেখেছেন, ভেরিফাইড এন্ড চেকড, একটা চেক বক্স আসবে, সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে সেটাকে আমাদেরকে আবার দিবে যে আপনি ফরওয়ার্ড করতে চান কিনা। তো সেভ এন্ড ফরওয়ার্ড যদি আমরা করতে যাই তাহলে সেটা স্যাংশন অ্যাডমিন, অর্থাৎ আমার এইচএম কে আমি অ্যাডভান্স প্রসেসিং এর জন্য ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট করেছিলাম তার এন্ডে চলে যাবে। আচ্ছা এই জায়গাটাতে এখানে দেখুন উপরে আমি একটা জায়গায় আপনাকে বলেছিলাম, এখানে যেই আপনি অ্যাপ্লিকেশনটা সেভে ক্লিক করবেন উপরে উপরে যাও, হ্যাঁ 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 এই জায়গাটাতে দেখুন, এই হ্যাঁ হ্যাঁ দেখুন অ্যাডভান্স উইথড্রয়াল ডিটেইলস, এইখানে একটা এর পাশে আপনারা একটা আইকন দেখতে পাবেন। এই আইকনটা যারা লোনে অ্যাপ্লাই করেছিল তারা 5-7 ঘন্টা ধরে খুঁজে পায়নি। এইখানে একটা লম্বা নাম্বার, একটা বড় নাম্বার এখানে দেখতে পাবেন, এবং তার পাশে দেখুন পিয়ালি যেখানে কার্সারটা ধরেছে সেইখানে একটা আইকনের মতন থাকবে, সেটাতে ক্লিক করলেই আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা দেখতে খুব সুন্দর হবে, যে একজন এমপ্লয়ি তার এইচএম বা টিআইসি কে টু দি হেডমাস্টার অমুক স্কুল আলিপুরদুয়ার এইসব করে সব লেখা দেখতে পাবেন, একটা অ্যাপ্লিকেশনের মতন সুন্দর হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সমস্ত পেপারস নিয়ে আমরা জমা দেবো আমাদের এইচএম কে, হার্ড কপি জমা দিব, এবং এইচএম কে বলে দিলাম, এইচএম খুলে দেখলেন, খুলে দেখে সবকিছু উনি লোনটাকে প্রসেস করলেন, বা লোনটাকে ফরওয়ার্ড করবেন না রিজেক্ট করবেন সেটা উনি করতে পারেন। আচ্ছা এইবারে আমরা সেভ এখন করছি না, কেননা নন রিফান্ডেবলটা আমরা এই আইডিটা থেকেই দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা নন রিফান্ডেবল লোনের অ্যাপ্লাই করব। আবার চলে যাও ওখানে লোন টাইপটাতে চলে যাও, ওখানে গিয়ে নন রিফান্ডেবল ক্লিক করো। নন রিফান্ডেবল ক্লিক করার পরে আবার চলে আসি আমরা সিনারিওতে ক্লিক করে দাও নরমাল, একটাই আসবে, একটাকে আমরা সিলেক্ট করবো, নরমাল করে দিলাম। নন রিফান্ডেবল অ্যাডভান্স কত জমে আছে সেটা আমাদেরকে শো করবে। আস্তে আস্তে হতে থাকে, ততক্ষণে আমরা আলোচনা এগোতে থাকি। নন রিফান্ডেবল অ্যাডভান্স আমি কতটা পেতে পারি এই মুহূর্তে, 15 বছর হলে, যদিও এই মাস্টারমশাইকে আমি যতটা চিনি ওনার চাকরি 15 বছর হয়নি, এখানে হয়তো বা উনি যে এলিজিবল নন সেটা শো করতে পারে। যাই হোক, ওকে এটা আপাতত ওকে করো, আপাতত হ্যাঁ এই তো মেসেজ দিচ্ছেই, নন রিফান্ডেবল অর্থাৎ 75% উনি পান সেটা শো করবে। ওনার কোনো প্রিভিয়াস লোন আছে কিনা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স সেটা ওখানে বসিয়ে দিতে হবে। উনি কত টাকা নন রিফান্ডেবল নিতে চান, দেখা যাচ্ছে উনি হয়তো 6 লক্ষ টাকা নিতে চান, 6 লক্ষ টাকা উনি পেতে পারেন, উনি নেবেন 3 লক্ষ টাকা, তাহলে 3 লক্ষ ওখানে বসিয়ে দেবেন। যদি উনি রিমার্কস লিখতে চান রিমার্কস লিখে দিবেন। প্রিভিয়াস লোনের ইউটিলাইজেশন সার্টিফিকেট আগে লোন থাকে তাহলে ইয়েস করবেন, তারপরে অ্যাটাচমেন্টে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। নন রিফান্ডেবল লোন তো আর ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, সেই জন্য নাম্বার অফ ইনস্টলমেন্ট আর রিকভারি অ্যামাউন্টটা আসবে না। আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয়টা। এবারে মাস্টারমশাই যেটা আমরা নন রিফান্ডেবলটা দেখাতে পারলাম না, কিন্তু জিনিসটা একই রকম আসবে। তা আমরা আমাদের যেটা রিফান্ডেবল ছিল আর কি, সেই রিফান্ডেবলটাকে আমরা আরেকটু প্রসেস করে দিই, যে ওটাকে সেভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে, আমাদের আর 2 মিনিট লাগবে ওটা রিফান্ডেবল করে তুমি রিফান্ডেবল আবার একটা সংখ্যা বসিয়ে দাও, 1 লক্ষ বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ওটাকে আমরা প্রসেস করে এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ রিফান্ডেবল ওখানে 1 লক্ষ অ্যামাউন্ট বসিয়ে দাও, সিনারিও নরমাল করো, আউটস্ট্যান্ডিং এর জায়গায় কিছু দরকার নেই স্কিপ করে দাও, ইনস্টলমেন্ট 10টা ঠিক করে দাও, রিকভারি অ্যামাউন্ট দেখাচ্ছে, আর প্রিভিয়াস লোন টোন আমাদের কিছু নেই,
আমরা দেখে অ্যাটাচমেন্টে আমরা আপাতত যাচ্ছি না, অ্যাটাচমেন্টে আপনারা করে দিবেন। ধরে রাখুন যে আমি একটা পিডিএফ ওখানে আপলোড করে দিলাম, দেওয়ার পরে নিচে এসে আমরা অ্যাপ্লিকেশনকে সেভ করবো। চলো সেভে ক্লিক করো, অ্যাটাচমেন্টে আর গেলাম না, বলে দেওয়া আছে সেভে ক্লিক করো। দেখুন সেভ করার সঙ্গে সঙ্গে ওই যে ওই জায়গাটাতে আইডিটা জেনারেট হওয়ার কথা, সেখানে আইডি জেনারেট হবে। টেস্ট করো। হ্যাঁ বলুন বলুন, চলে একটু থামো, বলুন। ইউসি সার্টিফিকেটটা কখন দিতে হবে? এটা কোন পরিস্থিতিতে ইউসি সার্টিফিকেট আপনি এখনই দেবেন। আমার কাছে এই মুহূর্তে ইউসি সার্টিফিকেট আপনি যদি প্রিভিয়াস লোন আপনার থেকে থাকে, আপনার কাছে যে অ্যাটাচমেন্ট দেওয়ার জায়গাটা আছে ওখানেই আপনি একটা ইউসি সার্টিফিকেট ওর সাথে লাগিয়ে দেবেন, একসাথে অ্যাটাচ করে আপলোড করে দেবেন। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল কিছু নেই, ওই জন্য আমি ওই জায়গাটাকে স্কিপ করে গেলাম। ইউসিটা কিছুই না, যে আপনি যদি আগের প্রিভিয়াস কোনো লোন নিয়ে থাকেন যে সেটা আপনি প্রপারলি ইউজ করেছেন, সেটা একটা ডিক্লারেশন দেওয়া, সেটাকে ইউসি সার্টিফিকেট বলছে। সেটাকে মানে ওই সফট কপি ওখানে আপলোড করা। ঠিক, হ্যাঁ ডিক্লারেশন একটা। দেখুন একটা মেসেজ আমাদের সামনে এবারে দেখাচ্ছে, যদি আপনার প্রিভিয়াস লোন থেকে থাকে তাহলেই ওটা ইয়েস করবেন, তাহলেই ইউসির প্রশ্নটা আসছে। যদি প্রিভিয়াস লোন নাই থাকে তাহলে নো করবেন, তাহলে আসবে না। আর যদি নট অ্যাপ্লিকেবল করতে চান সেটাও করতে পারেন, তাহলে সেটা আসবে না। এবারে দেখুন সেভ করার পরে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি চেকড এন্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড এন্ড অ্যাডভান্স আইডি জেনারেটেড, ওকে করে দাও। দেখুন এই যে অ্যাডভান্স আইডিটা জেনারেট হয়ে গেল, এটাকেই আমরা এবারে খুঁজে বের করতে, ওই মাস্টারমশাই একজন পারেননি আর কি, অনেকটা সময় চলে গেছিল, লোড হতে একটু সময় নিচ্ছে, হয়ে গেছে। দেখুন এই দেখুন একটা লম্বা নাম্বার এখানে বসে গেল। বসে যাওয়ার পরে এবারে পাশে দেখুন একটা একটা ওয়ার্ডের মতন, এটা কি, এটা একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনটাতেই কিন্তু একটু আগে যখন আমরা লোনটা অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পাইনি। এখন আইডিটা বসে গেল এখানে এবং ওটাতে আমরা ক্লিক করবো। দেখুন অ্যাপ্লিকেশন ডাউনলোড ক্লিয়ারলি দেখাচ্ছে, দেখুন। চলো ওটাতে ক্লিক করো। ক্লিক করার পরে আমি যে আবেদনটা করলাম, অনলাইনে দিলাম, সেইটা এখন আমরা দেখতে পাবো সবাই। দেখুন এই যে দেখাচ্ছে, দেখুন ডিটেলস আছে উপরে। আমরা এই যে নিচের দিকে দেখুন, টু দি হেডমাস্টার কার্তিকা হাই স্কুল, স্যার ম্যাডাম অনার টু অ্যাপ্লাই ফর দা, এই চলে আসলো, অ্যাপ্লিকেশনটা জেনারেট হয়ে গেল। এটাকে আপনি প্রিন্ট করে নিলেন, প্রিন্ট করে নিয়ে যেগুলোকে আপলোড করেছিলেন পেপারস গুলোকে, সেই সব পেপারসকে একসাথে অ্যাটাচ করে আপনি এইচএম কে দেন এবং এইচএম কে ইনফর্ম করুন যে আমি একটা লোনের অ্যাপ্লাই করেছি, আপনি একটু দেখুন। আচ্ছা হয়ে গেল, লোনের অ্যাপ্লাই আমাদের কমপ্লিট। এবারে আমরা প্রথমে যে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট করেছিলাম, ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে স্যাংশন অ্যাডমিন নির্বাচন করেছিলাম। যদি আমাদের স্যাংশন অ্যাডমিন না করতাম আমরা, তাহলে এই লোনটা এইখানে মেসেজ আসতো। যখনই আমরা এটা করতে যাবো তখনই আমাদের মেসেজ দেখাবে যে আপনি এটা ফরওয়ার্ড করতে পারবেন না, কেননা এরার মেসেজ, আপনার স্কুলে তো স্যাংশন অ্যাডমিনই নেই, তা আপনি কার কাছে আবেদন নিবেদন দিচ্ছেন। দেখুন এখানে আরেকটা অপশন এবার দিচ্ছে আমাদেরকে, সেভ অ্যান্ড ফরওয়ার্ড। চলুন আমরা আইডিটাকে, আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা এবারে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করবো। চলো ক্লিক করো সেভ অ্যান্ড ফরওয়ার্ডে। দেখুন আমরা ক্লিক করে দিলাম, আবার একটা মেসেজ দিচ্ছে ভেরিফাইড অ্যান্ড চেক, ওকে করে দাও। আমরা ভেরিফাই করে নিয়েছি, চেক করে নিয়েছি এমপ্লয়ি এন্ড থেকে, তারপরে আমরা এটাকে ওকে করবো, ওকে করে দাও। দেখুন এই মেসেজটা দিচ্ছে, মানে বলছে যে আমাদের ওখানে ম্যাপিং করা হয়নি, স্যাংশন অ্যাডমিন নির্বাচন করা হয়নি, কিন্তু আমরা স্যাংশন অ্যাডমিন নির্বাচন করেছিলাম। আচ্ছা লোনটাকে তুমি এটাকে ওকে করো, ওখানে আমাদের কাজটা মনে হয় হয়নি। আচ্ছা আমরা এবারে স্কুল লগইনে যাই, আবার স্কুল লগইনে গিয়ে এনজিআইপিএফ দিয়ে দাও। দেখুন যেটা আমাদের পয়সা রাখার পাত্রটা, সেখানে চলে গেলাম, আইডি বসালাম, পাসওয়ার্ড দিলাম। কোনো কারণে সবাই বুঝতেই পারছেন যে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট আমরা যদি না করি, অ্যাপ্লিকেশনটা ক্যান্ডিডেটের এন্ডেই পড়ে আছে, ফরওয়ার্ড করতে কিন্তু আমরা পারলাম না, তাহলে কোনো কারণে আমাদের হয়তো ওটা হয়নি, আমরা ওটাকে আবার করবো। আচ্ছা আমরা আবার চলে যাবো এনজিআইপিএফ এ, দুটো মডিউল থাকবে, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, এনজিআইপিএফ। আমরা এনজিআইপিএফ এ যাবো। এনজিআইপিএফ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো মেনু খুলে যাবে। আমরা যেখানে প্রথম ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট, দেখুন প্রথম ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট, চলো ক্লিক করো ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে। ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে চলে গেলাম, আবার চলে আসলাম এবার অফিস, কোন অফিস, এখানে ফাংশনালিটি অ্যাডভান্স প্রসেসিং, অ্যাড নিউ করে দাও, অ্যাড নিউ করে ফেললাম। এবার চলে আসবে রোল সিলেকশন করো, স্যাংশন অ্যাডমিন, টিচার সিলেক্ট করে দাও, বিশ্বজিৎ দেবনাথ, কার্তিকা, সেভ অ্যান্ড অ্যাপ্রুভ। কি মেসেজ দিচ্ছে এটা, অলরেডি রেকর্ড প্রেজেন্ট উইথ দ্য গিভেন প্যারামিটার, তার মানে তো সেভ করা আমাদের সামনে আছেই। ক্যান্ডিডেট লগইনে যাও তো একবার, এমনটা হওয়ার কথা নয়, কোনো কারণে হয়তো বা হচ্ছে। লগ ইন হয়ে গেছে, এবারে বাদিকে চলে যাও এনজিআইপিএফ এ, আমরা রিফান্ডেবল লোনটা করে দেখাচ্ছি। আবার চলে যাও অ্যাডভান্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে আসো। আচ্ছা এখানে এবার রিফান্ডেবল সিলেক্ট করে দাও, নিচের দিকে যাও, রিফান্ডেবল সিলেক্ট করো, নিচে যাও, রিফান্ডেবল সিলেক্ট করো। রিফান্ডেবল সিলেক্ট করার পরে সব তুমি বসিয়ে দাও, একটা 15টা ইনস্টলমেন্ট, 12টা ইনস্টলমেন্ট, কত টাকা লোন নিতে চাই, 1 লক্ষ টাকা বসিয়ে দাও।
এটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি, আমরা দেরি করবো না, আমরা শুধু জিনিসটাকে করে দেখাবো যে স্যাংশন অ্যাডমিন এন্ডে গেলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে। সবকিছু সিলেক্ট করে বা সেভ করো, সেভ করে আর ডাউনলোড করতে হবে না কিছু, সেভ করে এখন সেভ ফরওয়ার্ড করো, যেটা খুশি করে দাও, করে সেভে চলে যাও। আচ্ছা বসিয়ে দাও, 24 বসিয়ে দাও, রিকভারি অ্যামাউন্ট চলে এসছে ওখানে। চলো এবারে সেভ করে দাও, সেভ করো। হ্যাঁ দেখুন সাকসেসফুলি চেক অ্যান্ড অ্যাডভান্স চলে গেছে, এবারে আমরা ফরওয়ার্ড করবো। আচ্ছা এবারে দেখুন আর কিছু করতে হবে না, তুমি সেভ অ্যান্ড ফরওয়ার্ড করো, তাড়াতাড়ি করো, ভেরিফাই অ্যান্ড চেক করো, সিলেক্ট করো, সেভ অ্যান্ড ফরওয়ার্ড। হ্যাঁ করো, চলো ওকে। হ্যাঁ ওকে করে দাও, ওকে করো। হ্যাঁ ব্যাস, এবারে তুমি একটা স্কুল লগ ইন করো। দেখুন হয়ে গেছে। আচ্ছা এবারে আমরা আবার দেখতে পাচ্ছি আমরা স্কুল লগ ইন করে নিলাম, সব মেনুগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি। দেখুন আমরা যেখানে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট করেছিলাম তার ঠিক পাশে আমি আলোচনা শুরুতে বলেছিলাম অ্যাডভান্স বলে একটা জায়গা আছে, ওখানে আমরা কাজ করতে হবে আমাদের। তা আমাদের এমপ্লয়ি মানে আমাদের স্কুলের একজন এমপ্লয়ি স্যাংশন অ্যাডমিন হিসাবে সিআইসি হিসাবে অ্যাডভান্সে যাবো। সব অ্যাডভান্সে ক্লিক করো, ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টের পাশে অ্যাডভান্সে ক্লিক করলাম। যদি সে ফাইনাল পেমেন্টের জন্য অ্যাপ্লাই করতো, আমি নিচে আছে ফাইনাল পেমেন্ট, সেখানে যেতাম। এবারে আমরা অ্যাডভান্সে যাবো, ক্লিক করো, অ্যাডভান্সে ক্লিক করে যাবো যে কারা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন আমরা করেছে তাদেরটা দেখতে চাই। চলো অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, বসাও ডান দিকে দেখুন এজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বার, ওই এমপ্লয়ির অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, আমি দিয়ে দিব এখানে। এবারে আসুন দেখুন ডেট, ফ্রম ডেট, যে কোনো একটা ডেটকে সিলেক্ট করে দাও। গতকালকে ডেটটা দিয়ে দাও, 5 তারিখ করে দাও। আর টু ডেট, আজকে 6 তারিখ করে দাও। এই 5 থেকে 6 তারিখের মধ্যে কোন কোন লোন আমাদের সামনে এসছে আমরা দেখবো। সার্চ করলাম, সার্চ করার সঙ্গে দেখুন অনেক লোন। দেখুন সিআর, এই সিআরটা মানে কি আপনারা নিচের দিকে দেখতে পাবেন। আমরা লাস্টে যেটা এ পাশে সেটাতে ক্লিক করো, ডান দিকে যাও, অ্যাকশন বাটনে যাও। অ্যাকশন বাটনে যাওয়ার সঙ্গে সঙ্গে উপরে সমস্ত প্রিফিল ডেটা থাকবে। প্রিফিল ডেটা আমরা যাবো না, ওগুলো সব ঠিকঠাক আছে। এবারে নিচের দিকে যাও পিয়ালি, নিচে কি আছে দেখো। আচ্ছা নিচের দিকে দেখুন, এবার এইখানে আমরা দেখতে পাবো যে রিমার্কস এন্ড হিস্ট্রি উনি লিখেছেন কিনা, আমার স্কুলের এমপ্লয়ি লিখেছেন কিনা, আমরা সব এগুলো দেখ। আচ্ছা ফের অ্যাপ্রুভ রিজেক্ট আছে, তাহলে আমরা যদি এটাকে আমরা কিছু করবো না এখন, আর কিছু এখানে করবো না। যদি আমরা এটাকে এবারে যদি আমরা এটাকে সেভ করি, তাহলে ওটা এইচওয়াই মাইকগুলো মিউট রাখুন, আর 2 মিনিট লাগবে। যদি আমরা এটাকে সেভ করি তাহলে অ্যাপ্লিকেশনটা এইচওয়াই এন্ডে সেভ হয়ে রয়ে যাবে। আমি সমস্ত ডকুমেন্ট আপলোড করে অ্যাপ্রুভ করলাম না বা রিজেক্টও করলাম না, আমি সেভ করলাম, আমার কাছে রেখে দিলাম। এবারে যদি অ্যাপ্রুভ করি তাহলে এটা পিএফডি অ্যাডমিন এন্ডে অর্থাৎ ডিআই অফিসে এটা ফরওয়ার্ড হয়ে যাবে, এআই সাহেবের এন্ডে চলে যাবে। আর যদি রিজেক্ট করি তাহলে ক্যান্ডিডেট এন্ডে ব্যাক করবে, এটা ব্যাক করতে 24 ঘন্টা লাগতে পারে অথবা 48 ঘন্টা লাগতে পারে। আর 24 ঘন্টার মধ্যে এমপ্লয়ি আর নতুন করে লোনের অ্যাপ্লাই করতে পারবে না, বা 48 ঘন্টার মধ্যে, যতক্ষণ না ব্যাপার ক্লিয়ার হচ্ছে, যেমন ক্লিয়ার না হওয়া পর্যন্ত উনি করতে পারবেন না। তাহলে আমাদের আর কিছু করার নেই, অ্যাপ্রুভ করলে পিএফডি অ্যাডমিন এন্ডে সেটা লোনটা প্রসেস হওয়ার জন্য যাবে এবং ফাইনালি স্যাংশন হয়ে সেই ক্যান্ডিডেট এমপ্লয়ি তার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবে। আর যদি না হয় রিজেক্ট, তো এখন উত্তম আমাকে না করলো করতে, তা আমি রিজেক্ট করে দিচ্ছি। চলো রিজেক্ট করে দাও। এটা রিজেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে ভেরিফাইড চেক, সবকিছু করে রিজেক্ট করে দাও, ব্যাস সাকসেসফুলি রিজেক্টেড। ক্যান্ডিডেট এখন যদি যায় ওকে আর লোন টোন কিছু করতে পারবে না, ওই 24 ঘন্টা থেকে 48 ঘন্টা যাবে, তারপরে এটা ক্লিয়ার হবে, তারপরে আবার ও লোনের অ্যাপ্লাইটা করতে পারবে রিজেক্ট হয়ে যাওয়ার পরে। আচ্ছা এই হচ্ছে আমাদের মূল আজকে আলোচনা। আমাদের যেটা প্রেজেন্টেশনের ব্যাপার ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। ফাইনাল পেমেন্টটা যদি একটু তোমরা কিছু বলো আর কি অফিস থেকে। পার্ট ফাইনাল পেমেন্ট তো নন রিফান্ডেবলের মতনই দেখতে হবে সম্পূর্ণ। ফাইনাল পেমেন্টই একই রকম হবে, সমস্যা নেই, অলরেডি গ্রুপেতে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। আর ফাইনাল যারা আমার রিটায়ার করবে রিসেন্টলি, ঠিক আছে, তার চেষ্টা করবে রিটায়ারের কয়েকদিন আগেই যেন ওরা পেয়ারটা করে দেয় যে আমি রিটায়ার হচ্ছে, আমি ফাইনাল পেমেন্ট নিতে চাই। সেটা ওই ডিবিবিজি ফরওয়ার্ড করবে, তোমরা তো আগেই বলেছো, ঠিক আছে। ডিবিজি ফরওয়ার্ড করে ওটা অ্যাপ্রুভ হবে, ওই অ্যামাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলেই আবার এইচওয়াই আমাদের এন্ডে পাঠিয়েছে। এখন যেহেতু যেগুলো মানে রিমেনিং যেগুলো পার্ট আছে, কারেন্টের কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো মানে অলরেডি 24-25 যারা রিটায়ার হয়ে গেছে ওদের একটু সমস্যা আছে, ওগুলো আমরা স্টেট লেভেল থেকে কথা বলে ওটা সলভ আউট করার চেষ্টা করছি, কারণ আমাদের কোনো ইনস্ট্রাকশন আসেনি, কারণ অলরেডি ওদের রিটায়ার হয়ে গেছে, প্লাস ওরা তখন পোর্টালও অন হয়নি, ঠিক আছে। তা এখন ওদের কেসটা কিভাবে করতে হবে যেন ওদের কোনো ডিপ্রাইভ না হয়, তো ওটা আমরা স্টেট লেভেলের সঙ্গে কথাবার্তা চলছে, কারণ কোনো সদুত্তর পাইনি, পেলে আমরা ওটাও গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে। 31শে ডিসেম্বর যারা রিটায়ার করবেন তারা তাদের ফাইনাল পেমেন্ট পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা করবেন, প্রেয়ারটা দেবেন, সেই প্রেয়ারের ডেটটা কিন্তু 31শে ডিসেম্বরের আগে হওয়া চাই। আগে হওয়া থাকলে, আগে দিলে সেটাতে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করবে না। কিন্তু যদি সেটা 31শে ডিসেম্বর পার করে যায়, জানুয়ারি মাসে উনি দিচ্ছেন যে আমার ফাইনাল পেমেন্ট যা আছে সবকিছু করে দিন,
তাহলে কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে এবং এটা নিয়ে কিন্তু একটা সমস্যা, ভালো ধরনের সমস্যা তৈরি হবে। এই জন্য এই জায়গাটা সবাই নোট করে রাখুন, যারা রিটায়ার করবেন তাদের প্রেয়ারটা, যে প্রেয়ারের ডেটটা আগে জমা দিন, রিটায়ারমেন্টের ডেটের আগে প্রেয়ারের ডেটটা থাকবে। এটা হচ্ছে গেল। আর যেটা আমরা কম বেশি ব্যালেন্সটা নিয়ে, আমাদের ইন্টারেস্টটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল, কম পেয়েছি বেশি পেয়েছি, সেটা মোটামুটি সব জানতে পারা গেছে যে ওটা আমরা বেশি কেউই পাইনি, যেটা আমাদের পাওয়ার কথা আমরা সেটাই পেয়েছি। আপনারা 23-24 ফিনান্সিয়াল ইয়ারের অক্টোবর মাসের 23 সালের অক্টোবর মাসের যে সাবস্ক্রিপশনটা আছে সেটাকে বিফোর 15-এ দেখিয়ে দেবেন, আর বাকিগুলো সব আফটার 15-এ থাকবে। মানে এটা দেখাবেনটা কোথায় দেখাবেন? এখানে একটা প্রশ্ন আছে, তুমি বারবার দেখাবে কোথায়? এখন তো দেখাবার কিছু নেই, এখন তো আস্তে আস্তে এগুলো সব মানে দেখা নেই তো, থাকবে না এখন যা আছে অনলাইন থেকে ফলো আপ হবে, ঠিক আছে? দেখাবার কিছুই না, জাস্ট সার্টিফিকেশন যেহেতু ওপেনিং স্টেজে আছে, নিজে ক্যালকুলেশন করে নিলে একটা ভালো। ভিসিটা কমপ্লিট হোক, কালকে হয়তো ভিসি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর যদি কোনো কোয়ারি থাকে আপনাদের, ঠিক আছে? আমি যা দেখলাম আজকে অনেকজন এসেছিল, ট্রান্সফার কেসগুলো আমি ফেস করলাম, ট্রান্সফার কেসগুলো একটু মানে 400-500 টাকার ডিফারেন্স গুলো হচ্ছে। ডিটেইল স্টেটমেন্টটা সবাই ডাউনলোড করেন, সেটার সঙ্গে খাতাটা মেলান, দেখেন ওইটার মধ্যে একদম ডিটেইল স্টেটমেন্ট আছে, কোন টাকা কবে জমা হয়েছে, তার উপরে কিভাবে আপনারা ইন্টারেস্ট ক্যালকুলেট করবেন, ওই ডিটেইল স্টেটমেন্টটা দেখুন সবাই। ডিটেইল স্টেটমেন্টটা কোথা থেকে পাওয়া যাবে স্যার? একটা ফ্লো চার্ট দেওয়া আছে, দেখুন আমাদের ডিস্ট্রিক্ট গ্রুপেও দিয়েছি আর আমাদের সৃজনী গ্রুপেও